আগের পর্বে বিমানে করে আন্দামান পৌঁছে ট্যুরিজম অফিসে এসে আন্দামানের ম্যাপ দেখে পুরো ঘোরার প্ল্যানটা করে নিয়ে সামুদ্রিকা মিউজিয়ামে এর সম্পর্কে যাবতীয় তথ্য জানা, তারপর করবিন স্কোপ বিচে এসে দিনের বাকি সময়টা কাটানো। আর এ পর্বে সেলুলার জেলে যাব। আন্দামানের প্রাকৃতিক শোভা যতই সুন্দর হোক না কেন, তার একটা কালো রাজনৈতিক ইতিহাসও আছে এই বিপজ্জনক জেলকে কেন্দ্র করে। সুতরাং শুরু করা যাক। সেলুলার জেল ভারতবর্ষের এক ঔপনিবেশিক কারাগার। ব্রিটিশ সরকার ভারতবর্ষের রাজনৈতিক বন্দীদের আন্দামান দ্বীপপুঞ্জের এই কারাগারে নিয়ে এসে বন্দী করত, যেখান থেকে তাঁরা কোনোদিন পালিয়ে দেশে ফিরে যেতে না পারেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করতে অক্ষম হন। তথ্যানুসারে 1896 সালে নির্মাণ শুরু হয়, 1906 সাল অবধি নির্মাণ চলে। গোটা জেলে এইরকম 696টি কক্ষ আছে। এবার জেলের টাওয়ারটার দিকে এগিয়ে যাচ্ছি। এই টাওয়ার থেকেই গার্ডরা পাহারা দিতেন। গোটা জেলটার 7টা উইংস ছিল। উইংস বলতে একটি টাওয়ারকে কেন্দ্র করে 7টা বিল্ডিং। এই সিস্টেমটাকে প্যানাপটিকন বলা হয়। সেলুলার জেলের এই মডেলটা দেখলে বিষয়টা আরো পরিষ্কার হবে। প্যানাপটিকন অর্ডার হলো একজন সিঙ্গেল গার্ড মিডিলের টাওয়ারে বসে থেকে 7টা বিল্ডিংয়ের কয়েদিদের নজর রাখতে পারবেন। এর জন্য 7টা বিল্ডিংয়ে আলাদা আলাদা করে গার্ড রাখার দরকার নেই। টাওয়ার থেকে একদম সোজাভাবে 7 দিকে 7টা বিল্ডিং তৈরি করা হয়েছে, যেটার গঠন অনেকটা সাইকেলের চাকার স্পোকের মতো। এটা নিচতলা, আপাতত বন্ধ আছে। এখানে পুনর্নির্মাণের কাজ চলছে। ওপরের তলায় ওঠা যাক। এই সমস্ত ঘরগুলিতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রচুর বিপ্লবীরা বন্দী ছিলেন। এক একটি ঘর দৈর্ঘ্য প্রস্থে প্রায় 4.5 মিটার বাই 3 মিটার, আর ওপরে 3 মিটার উঁচুতে একটা করে ভেন্টিলেটর আছে। এই রকম ব্যবস্থায় হ্যাজবোল্টের সাহায্যে লোহার দরজা খোলা হতো। স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত সমস্ত বিপ্লবীরা যাঁরা এখানে বন্দী ছিলেন, তাদের নাম এখানে লেখা আছে। আরেকটি উইংসে ঢুকলাম। এখানেও পুনর্নির্মাণের কাজ চলছে।
এক বিল্ডিংয়ের বন্দীরা সামনের বিল্ডিংয়ের বন্দীদের দেখতে পেত না, কারণ দরজার মুখ উল্টো দিকে বানানো হয়েছিল। এখানে বিনায়ক দামোদর সাভারকারের সেলটিও আছে। সাভারকার ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তথ্যানুযায়ী ইউনাইটেড কিংডমে আইনের পড়াশোনা করার সময় থেকেই তিনি ইন্ডিয়া হাউস এবং ফ্রি ইন্ডিয়া সোসাইটির বিভিন্ন মুভমেন্টে যোগ দেন। দ্য ইন্ডিয়ান ওয়ার অব ইন্ডিপেন্ডেন্স নামে বইও প্রকাশ করেন। ব্রিটিশ সরকার বইটি তক্ষুনি ব্যান করে এবং এই সমস্ত ব্রিটিশ বিরোধী কাজকর্মের জন্য তাঁকে অ্যারেস্ট করা হয়। সাভারকারকে ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসার সময় তিনি পালাতে চেষ্টা করেন এবং ফ্রান্সের কাছে আশ্রয় চান, কিন্তু ফ্রান্স পোর্ট অফিসিয়ালসরা তাঁকে আবার ব্রিটিশদের হাতেই তুলে দেয় আন্তর্জাতিক আইন ভঙ্গ না করে। ভারতবর্ষে ফিরে সাভারকারকে এই সেলুলার জেলে বন্দি করা হয় এবং 2টো যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ প্রায় 50 বছরের জেল হয়। যদিও 1911 সাল থেকে 1921 সাল অবধি তিনি এখানে ছিলেন। এবার জেলের ছাদের দিকটা যাওয়া যাক। ছাদ থেকে যেমনি সমুদ্র দেখা যাচ্ছে, তেমনি জেলখানার লম্বা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। টাওয়ারের সাথে বিল্ডিংগুলোর প্যানাপটিকান অর্ডারটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। সোজা যে দ্বীপটি দেখা যাচ্ছে সেটি রস আইল্যান্ড। ওখানে একদিন যাব। ভেতরে সব জিনিস দেখে বাইরে এলাম। এবার বাইরে সেলুলার জেল গ্রাউন্ডে অনেক কিছু দেখার আছে। প্রথমেই এলাম একটা গ্যালারিতে, যেখানে আন্দামানের পুরনো দিনের সব ছবি রাখা আছে, যেমন ভাইপার আইল্যান্ডে পুরনো জেলটা কেমন ছিল, তখনকার মানুষের জীবন ধারণ পদ্ধতি, চ্যাথাম ব্রিজের কনস্ট্রাকশন, আন্দামানের বিভিন্ন জায়গার ছবি, সেসব সম্পর্কে তথ্য প্রভৃতি। গ্যালারি থেকে বেরিয়ে একটা মিউজিয়াম আছে, সেটা দেখব। এটা ওয়ার্কশেড ছিল। এখানে বন্দীদের নানান রকমের কার্যকলাপ করতে দেওয়া হতো, যেমন তেল নিষ্কাশন, ছোবড়া তৈরি, দড়ি তৈরি প্রভৃতি কাজ। বন্দীদের এই সমস্ত কাজে দেখাশোনার দায়িত্বে যেসব অফিসাররা থাকতেন তারা খুবই নির্মম হতেন। রাজনৈতিক বন্দীদের প্রত্যেক দিন 30 পাউন্ড নারকেল তেল, 10 পাউন্ড সর্ষের তেল তৈরির টার্গেট দেওয়া হতো। এই টার্গেট পূর্ণ করতে না পারলে তাদের খুব শাস্তি দেওয়া হতো।
ফাঁসি ঘর। একসাথে 3 জনকে ফাঁসি দেওয়া যেত এখানে। তবে তথ্যানুযায়ী কোনো রাজনৈতিক বন্দীকে এখানে ফাঁসি দেওয়া হয়নি। এই ফাঁসি ঘর সেলুলার জেলের প্রধান রান্নাঘরের ঠিক পাশেই তৈরি করা হয়েছিল, বন্দীদের মনে একটা ভয় তৈরি করার জন্য। আর এই সেই রান্নাঘর। রান্নাঘরে হিন্দু ও মুসলিমদের আলাদা বিভাগ ছিল। 2 বিভাগে জল সরবরাহের জন্য একটা কুয়ো খোঁড়া হয়েছিল। জলে ভেজানো সেদ্ধ ভাত, রুটি এবং শাকসবজি থাকতো বন্দীদের খাবার তালিকায়, কিন্তু সেটা খুব অল্প পরিমাণে দেওয়া হতো। যে থালায় খাবার দেওয়া হতো সেগুলি লোহার থালা ছিল, জং ধরা এবং তেলের দুর্গন্ধযুক্ত। অতএব পুরোটা ঘোরা হলো। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেলুলার জেলে প্রত্যেক দিন সন্ধেবেলা একটি লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, যেখানে পুরো সেলুলার জেলের ইতিহাস দেখানো হয়। এটা অবশ্যই দেখা উচিত। এর বিভিন্ন টাইমিং আছে। এই শোয়ের টিকিট আগেভাগেই অনলাইনে কেটে নেওয়া যায় ভিড় এড়ানোর জন্য। ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিলাম। আপাতত আমাকেও অপেক্ষা করতে হবে, কারণ সন্ধ্যে 6:20 আমার শো। ততক্ষণ বাইরে বেরিয়ে ফিশারিজ মিউজিয়াম অ্যান্ড অ্যাকোরিয়ামটা দেখে নেওয়া যাক। অদ্ভুত কিছু জিনিসের কালেকশন এখানে আছে, এটা দেখতেই হবে। ফিশারিজ মিউজিয়ামের পাশেই আছে রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স। আন্দামান ভ্রমণের 5ম দিন ঠিক এখান থেকেই বোটে করে আমরা রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ড ট্যুর করব। আপাতত বিকেলবেলাটা এখানটায় কিছুটা সময় কাটানো যাক। এই ওয়াটার কমপ্লেক্স হলো অ্যাবেইডিনের যুদ্ধের একটা মেমোরিয়াল প্লেস, যেটা 1859 সালে আন্দামানের আদিম অধিবাসীদের সাথে ব্রিটিশদের হয়েছিল। এখান থেকে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস যেমন বোটিং, কায়াকিং, প্যারাসেলিং, প্যাডেল বোটস, র বোটস, স্নরকেলিং, স্কুবা ডাইভিং প্রভৃতি জিনিস করা যায়। তাছাড়া রস, নর্থ বে এবং ভাইপার আইল্যান্ডের ট্যুর করা যায়। পুরো আন্দামানের সমুদ্রের জল এরকম টার্কুইজ নীল রঙের। এর কারণ সমুদ্রের গভীরতা এখানে কম এবং সমুদ্রের তলায় নানান রকমের কোরাল অর্থাৎ প্রবাল আছে। তাই সূর্যের আলো এগুলির ওপর প্রতিফলিত হয়ে কোথাও নীল, টার্কুইজ নীল, কোথাও একটু সবুজ এরকম রং ধারণ করে। অবশেষে সেলুলার জেলের শো দেখার পালা। যথারীতি লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। প্রায় 1 ঘন্টার এই শো আন্দামানের প্রতিটা ট্যুরিস্ট দেখার চেষ্টা করেন, কারণ আন্দামানের প্রাকৃতিক শোভা যতই সুন্দর হোক না কেন, তার একটা কালো রাজনৈতিক ইতিহাসও আছে। গ্যালারিতে সবাই একটু একটু করে বসতে শুরু করেছে এবং এখানেও ক্যামেরা চালানো নিষেধ। সামনে ঠিক এখানটায় শোটি অনুষ্ঠিত হবে। সেলুলার জেল থেকে ফিরে রাতের বেলায় অ্যাবেইডিন বাজার সংলগ্ন এলাকায় অনেক খোঁজাখুঁজির পর এই স্বপন রেস্টুরেন্ট খুঁজে পেলাম। বিশেষত এখানে বাঙালি খাবার পাওয়া যায়। আন্দামান ভ্রমণের প্রথম দিন এখানেই শেষ হলো। আগামীকাল পোর্ট ব্লেয়ার থেকে ক্রুজে করে হ্যাভলক আইল্যান্ডে যাব। পরবর্তী পর্বে ভোরবেলা হোটেল ছেড়ে দিয়ে পোর্ট ব্লেয়ার পোর্ট থেকে ক্রুজে উঠব। অপূর্ব এই নীল সমুদ্রে দুর্দান্ত কিছু ক্রুজ অভিজ্ঞতা নিয়ে হ্যাভলক আইল্যান্ড যাব। স্কুটিতে করে হ্যাভলক ঘুরতে ঘুরতে গোবিন্দনগর বিচে সময় কাটানো,
ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটি ক্লিক করে রাখুন আন্দামান ভ্রমণের আগামী পর্বগুলো পরপর দেখার জন্য। ধন্যবাদ।